আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র জুলজি আমরা দ্বিতীয় অধ্যায় ঘাস ফড়িং নিয়ে পড়া শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, ঘাস ফড়িং, তাই না? প্রতীক হচ্ছে দ্য গ্রাস হোপার। বৈজ্ঞানিক নাম হচ্ছে পয়কিলোসিরাস পিকটাস। ঘাস ফড়িংয়ের বৈজ্ঞানিক নাম পয়কিলোসিরাস পিকটাস। আচ্ছা, তো আমি পড়া শুরু করি। আরশোলা বা তেলাপোকার মতো ঘাস ফড়িং একটা অতি পরিচিত পতঙ্গ বা ইনসেক্ট। বাংলাদেশ ও পৃথিবীর সবখানে সবুজ শস্যক্ষেত বা সবজির বাগানে বিভিন্ন ধরনের ঘাস ফড়িং একা বা দলবদ্ধ হয়ে বিচরণ করে। ঘাস ফড়িংয়ের কিছু প্রজাতি পঙ্গপাল নামে পরিচিত, এদেরকে লোকাস্ট বলা হয়। এগুলো বাদামি বর্ণের মাঝারি আকৃতির পতঙ্গ এবং ঝাঁক বেঁধে এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরে বেড়ায়। কখনো কখনো এদের সংখ্যা এতই বেড়ে যায় যে মুহূর্তের মধ্যে একটি ক্ষেতে সমস্ত ফসল খেয়ে সাবার করে ফেলতে পারে। পঙ্গপাল গ্রীষ্মমণ্ডলীয় দেশের শস্যক্ষেতের জন্য মারাত্মক হুমকি। আচ্ছা, বাংলাদেশে পঙ্গপাল সাধারণত ওইভাবে দেখা যায় না। উষ্ণমণ্ডলীয় অঞ্চলে সাধারণত পঙ্গপালটা একটু বেশি দেখা যায়। পাকিস্তানে মাঝে মাঝে আক্রমণ করে। তো পঙ্গপাল হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় দেশে শস্যক্ষেতের জন্য মারাত্মক হুমকি। ঘাসফড়িং যেহেতু একটি করে কাইটিনময় বহিঃকঙ্কাল থাকে, একটি 3 খণ্ড বিশিষ্ট দেহ থাকে, মস্তক, বক্ষ, উদর এবং 3 জোড়া সন্ধিযুক্ত পা, 2 জোড়া ডানা থাকে, জটিল পুঞ্জাক্ষী থাকে এক জোড়া অ্যান্টেনা বহন করে। সে কারণে এদেরকে ইনসেক্টা শ্রেণীভুক্ত করা হয়। ইনসেক্টা কেন বলে এটা আমরা পরে পড়ব। এখানে আছে ঘাসফড়িং কেন ইনসেক্টা বা পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী, এটা আমরা একটু পরে পড়ব। আচ্ছা, ঘাস লতাপাতার মধ্যে থেকে যেখানে লাফে চলে তাই এর নাম হয়েছে ঘাসফড়িং। ঘাসফড়িং 2 ধরনের, যথা লম্বা অ্যান্টেনাযুক্ত ঘাসফড়িং, এদেরকে এই যে টেকটিনয়েডে গোত্রের, এবং খাটো অ্যান্টেনাযুক্ত ঘাসফড়িংদেরকে অ্যাক্রিডিডে গোত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও এদেরকে আগে অ্যাক্রিডিডে বলা হতো, এখন নতুন একটা ইসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন কিন্তু এটা অ্যাক্রিডিডে নেই। আচ্ছা, সিলেবাসে অন্তর্ভুক্ত পয়কিলোসিরাস পিকটাস আমাদের দেশের খাটো অ্যান্টেনাযুক্ত ঘাসফড়িংয়ের অন্যতম। আচ্ছা, পৃথিবীতে প্রায় 20,000 প্রজাতির ঘাসফড়িং শনাক্ত করা হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত যে 20 প্রজাতির ঘাসফড়িং শনাক্ত হয়েছে সেগুলোর বৈজ্ঞানিক নাম এখানে দেওয়া আছে, এগুলো যদিও ইম্পর্টেন্ট অতটা না। আচ্ছা, ঘাসফড়িং কেন ইনসেক্টা বলা হয়? ঘাসফড়িং কেন একটা পতঙ্গ বা ইনসেক্টা? কারণ অন্যান্য পতঙ্গের মতো ঘাসফড়িংয়ের দেহ কাইটিনময়, মস্তক, বক্ষ, উদরে বিভক্ত। এছাড়াও 2 নম্বর বক্ষ দেশে 3 জোড়া সন্ধিযুক্ত পা এবং 1 জোড়া ডানা থাকে এবং উদর উপাঙ্গবিহীন, কিন্তু উদরে কোনো উপাঙ্গ থাকে না। বক্ষ দেশে থাকবে 3 জোড়া সন্ধিযুক্ত পা এবং 1 জোড়া ডানা। ট্রাকিয়া নামক শ্বাস প্রশ্বাস শাখা প্রশাখাযুক্ত বায়নালিকার মাধ্যমে এরা শ্বাসক্রিয়া সম্পন্ন করে। ট্রাকের মাধ্যমে এরা শ্বসন কার্য সম্পন্ন করে। আচ্ছা, এছাড়াও এদের যে রক্ত সংবহনতন্ত্রটা সেটা হচ্ছে মুক্ত রক্ত সংবহনতন্ত্র। উন্মুক্ত রক্ত সংবহনতন্ত্রটা কি? মুক্ত রক্ত সংবহনটা হচ্ছে যাদের রক্তনালীর বাইরেও রক্তনালীতে রক্ত প্রবাহ সীমাবদ্ধ থাকে না। মানে হচ্ছে রক্তনালী বাদেও দেহ গহ্বরে উন্মুক্ত হয়। যাদের রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, দেহ গহ্বরে উন্মুক্ত হয়, তাদেরকে বলা হয় মুক্ত রক্ত সংবহনতন্ত্র। আর যাদের রক্ত দেহ গহ্বরে উন্মুক্ত কখনো হয় না, শুধু রক্তনালীর মধ্যে মানে এটা সীমাবদ্ধ থাকে, তাদেরকে বলা হয় বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। বদ্ধ রক্ত সংবহনতন্ত্র একটা উন্নত বৈশিষ্ট্য, আর উন্মুক্ত রক্ত সংবহনতন্ত্র বা মুক্ত রক্ত সংবহনতন্ত্র একটা আদি বৈশিষ্ট্য। তো ঘাসফড়িং যেহেতু পতঙ্গ আর্থ্রোপোডার মধ্যে, এজন্য এদের রক্ত সংবহনতন্ত্র একটু অনুন্নত, মুক্ত রক্ত সংবহনতন্ত্র এদের দেখা যায়। আর এদের প্রধান রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। এছাড়াও কিছু সহকারী রেচন অঙ্গ আছে, সেটা মেদপুঞ্জ কোষের মধ্যে থাকে। ইউরিকোস গ্রন্থি, তারপরে হচ্ছে কিউটিকল, এগুলো আনুষঙ্গিক কিছু রেচন অঙ্গ আছে, এগুলো আমরা পরে পড়ব। শ্রেণীতাত্ত্বিক অবস্থান বা সিস্টেম্যাটিক অবস্থান আর কি, সিস্টেমেটিক লোকেশন। আচ্ছা, তো শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা খুবই ইম্পর্টেন্ট, শ্রেণীবিন্যাসটা জানতে হবে। তো শ্রেণীতাত্ত্বিক অবস্থান কি? এর হচ্ছে ফাইলাম আর্থ্রোপোডা পর্বের মধ্যে অন্তর্ভুক্ত। কেন আর্থ্রোপোডা? আমরা জানি আর্থ্রোপোডা মানে হচ্ছে সন্ধিযুক্ত পদ। সন্ধিপদই হবে কাইটিন নির্মিত বহিঃকঙ্কালেদের থাকে। আচ্ছা, ক্লাস কি? ইনসেক্টা। কেন ইনসেক্টা? কারণ এদের দেহ মস্তক, বক্ষ, উদরে বিভক্ত, 3 জোড়া পা, 2 জোড়া ডানা থাকে, শরীর কাইটিন দিয়ে নির্মিত, এই জন্য এদেরকে ইনসেক্টা বলা হয়। এদের সাবক্লাস হচ্ছে টেরিগোটা মানে যাদের ডানা থাকবে তারা সাবক্লাস টেরিগোটা। অর্ডার হচ্ছে অর্থোপটেরা মানে হচ্ছে
দুই জোড়া ডানা বিশিষ্ট। ফ্যামিলি হচ্ছে অ্যাক্রিডিডে, যদিও ফ্যামিলি এখন চেঞ্জ হয়েছে, ফ্যামিলি হচ্ছে অ্যাক্রিডিডে বা খাটো অ্যান্টেনা যাদের থাকে তাকে বলে অ্যাক্রিডিডে। জেনাস হচ্ছে পয়ক্লোসিরাস আর স্পেসিস হচ্ছে পয়ক্লোসিরাস পিকটাস। আচ্ছা, বাসস্থান ঘাসফড়িং কোথায় কোথায় থাকে? এখানে যেখানে সাধারণত এরা নিচু জায়গায় থাকে, কারণ নিচু জায়গায় ঘাস লতাপাতা একটু বেশি জমে। ঘাসফড়িং যেহেতু ঘাস লতাপাতা শস্যের কচি পাতা আহার করে, সে কারণে এমন কিছু নিচু বস্তি এদের পছন্দ। মূলত সব ধরনের আবাসেই এগুলো এরা চলাফেরা করতে পারে, মানে থাকে। স্বাদুপানি, ম্যানগ্রোভ, জলাশয় যেহেতু পানির ওঠানামা বেশি হয়, ডিম পাড়ার জায়গা প্লাবিত হয়ে যায়, সে কারণে সব বস্তিতে ঘাসফড়িং কম বাস করে। প্রতিকূল আবহাওয়ায় ঘাসফড়িং বিপুল সংখ্যায় পরিযায়ী বা মাইগ্রেটরি হয়। দিনে প্রায় 15 কিলোমিটার পর্যন্ত এরা মাইগ্রেশন করতে পারে। খাদ্য ঘাসফড়িং কী খাবার খায়? আমরা জানি ঘাসফড়িং ঘাস লতাপাতা খায়, তাই না? তার মানে সবুজ উদ্ভিদ খায়, এই জন্য ঘাসফড়িং হচ্ছে হার্বিভোরাস। হার্ব মানে হচ্ছে সবুজ উদ্ভিদ। যারা হার্ব খায় বা সবুজ শাকসবজি খায়, সবুজ উদ্ভিদ খায়, তাদেরকে বলা হয় হার্বিভোরাস। তাহলে ঘাসফড়িং তৃণভোজী বা শাকাশী, হার্বিভোরাস। ডিম থেকে ফোটার পরপরই নিম্প অবস্থায় ঘাসফড়িং চারপাশের যে কোনো ছোটো ছোটো সহজপাচ্য ঘাস, ঘাস বা নতুন কোমল শাখা পোশাখা এরা খেতে পছন্দ করে, খেতে শুরু করে। দুই একবার খোলস মোচনের পর যদি একটু বড় হয়, তখন শক্ত উদ্ভিদ এরা খাবার হিসেবে গ্রহণ করে। তরুণ ঘাসফড়িং পূর্ণাঙ্গদের মতো নির্দিষ্ট উদ্ভিজ্জ খাবার গ্রহণ করে, তখন খাদ্য তালিকায় ঘাস লতাপাতা শস্য প্রধান খাবারেরা এগুলো খেয়ে থাকে তখন। তো ঘাসফড়িং যখন একটু অ্যাডাল্ট হয়, তখন এই ঘাস লতাপাতা শস্যজাতীয় খাবার এগুলো তখন খেতে পারে বেশি। আর যখন হচ্ছে ছোট থাকে, তখন এরা সাধারণত কচি ঘাসগুলো খায়, হ্যাঁ, কচি খাবারগুলো খায়। বেশিরভাগ ঘাসফড়িং অনেক প্রজাতির উদ্ভিদ থেকে আহার সংগ্রহ করে, দুই একটি প্রজাতির সুনির্দিষ্ট উদ্ভিদ থেকে আহার করে। অধিকাংশ ঘাসফড়িং সাধারণত সব ধরনের উদ্ভিদকেই খায়, কিন্তু কিছু ঘাসফড়িং আছে এটা সিলেক্টিভ কিছু উদ্ভিদকে খায়। আচ্ছা, বাহ্যিক অঙ্গসংস্থান ঘাসফড়িংয়ের বাইরে থেকে দেখতে কেমন? ঘাসফড়িং এর দেহ সরু, লম্বাটে এবং বেলনাকার। সরু, লম্বাটে এবং বেলনাকার, এবং বডি হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। আমরা জানি দ্বিপার্শ্বীয় প্রতিসম মানে বডিকে হচ্ছে একটা যদি বডির মধ্য বরাবর কাটা হয়, তাহলে ডান বাম দুই অংশে বিভক্ত, সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। যাদের হয় তারা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, যেমন আর্থ্রোপোডাদের ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় প্রতিসম। তারপর হচ্ছে এই যে আর্থ্রোপোডা যেমন তেলাপোকা, ঘাসফড়িং, এদের হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। মানুষ দ্বিপার্শ্বীয় প্রতিসম, মানে হচ্ছে কর্ডাটা দ্বিপার্শ্বীয় প্রতিসম। তারপরে অ্যানলিডা দ্বিপার্শ্বীয় প্রতিসম। আচ্ছা, পূর্ণাঙ্গ প্রাণী লম্বায় 8 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এদের দেহের রং অনেকটা হলদে সবুজ অথবা বাদামি ধরনের হতে পারে, বাদামি ধরনের না হলে ফোটা বা ডোরাকাটা দাগ হতে পারে। মিশ্রিত এ রং এদের পরিবেশের সাথে মানিয়ে চলতে, মানে আশপাশের সবুজ যে লতাপাতা ঘাস এগুলোর সাথে এরা মিশে যেতে পারে, শত্রুর হাত থেকে রক্ষা পায়। এছাড়াও কিছু ঘাসফড়িং আছে যাদের রং উজ্জ্বল নীল হলুদ রঙের, যেমন হচ্ছে পয়ক্লোসিরাস পিকটাস। এদের রং উজ্জ্বল নীল হলুদ একটু টাইপের, নীলচে হলুদ আর কি। আচ্ছা, ঘাসফড়িংয়ে সারা দেহে কী থাকে? ঘাসফড়িংয়ের সারা দেহে কাইটিন নির্মিত কিউটিকল দিয়ে আবৃত থাকবে। ঘাসফড়িংয়ের দেহ আমরা জানি কাইটিন নির্মিত, তাই না? এই কাইটিন নির্মিত কিউটিকল দিয়ে আবৃত থাকে, মানে কিউটিকলের মধ্যে মেনলি কাইটিন থাকে, তাছাড়া অন্যান্য উপাদান থাকে কিছু। বহিকঙ্কাল, এদের বহিকঙ্কাল হচ্ছে হাইপোডার্মিস থেকে অ্যাক্টোডাম, মেনোডাম, মেসোডাম, তাই না? তো হাইপোডার্মিস থেকে কিছু পদার্থ সিক্রেট হয়, সেখান থেকে এদের দেহখণ্ডক তৈরি হয়। তো এদের দেহখণ্ডকে স্ক্লেরাইট নামে, দেহখণ্ডকে স্ক্লেরাইট বলা হয়, নামক কঠিন প্লেটের মতো গঠন সৃষ্টি করে। স্ক্লেরাইটগুলোর আবার দুইটা স্ক্লেরাইট আবার একজন আরেকজনের সাথে সংযোগ রক্ষা করে, এই সংযোগটাকে বলা হয় সুচার। অনেকটা মানুষের ক্রেনিয়াম বা মানুষের যেই মাথার খুলির অস্থিগুলো একটা হাড্ডি আরেক হাড্ডির সাথে, যেমন ফ্রন্টাল প্যারাটালের সাথে, প্যারাটালের সাথে, দুই প্যারাটাল আবার অক্সিপিটালের সাথে যুক্ত থাকে, তখন ওই জয়েন্টটার নাম হচ্ছে সুচার। এরকম এদের স্ক্লেরাইডগুলো একটা আরেকটার সাথে সংযোগ রক্ষা করে, এই সংযোগটার নাম হচ্ছে সুচার। সুচারটা কি? সুচারটা হচ্ছে পাতলা নরম ঝিল্লি। যেহেতু পাতলা নরম ঝিল্লি, এজন্য এদের বডি আঁকাবাঁকা করতে পারে। সুচারের উপস্থিতির কারণে দেহখণ্ড বা উপাঙ্গগুলো সহজে নড়াচড়া করতে পারে। কিউটিকলের ভিতরে বা নিচে নানা ধরনের রঞ্জক পদার্থ বা পিগমেন্ট থাকে, ঘাসফড়িংয়ের বর্ণময়তা দেখা যায়। আচ্ছা, ঘাসফড়িংয়ের দেহ খণ্ডকায়িত, তাই না? অনেকগুলো খণ্ড থাকে। অন্যান্য পতঙ্গের মতো এদের 3টে অঞ্চলে বিভক্ত। আমরা জানি পতঙ্গের 3টা অঞ্চল থাকবে, মস্তক, বক্ষ, উদর। তো এদের বডিতেও 3টা অংশ থাকে, মস্তক, বক্ষ এবং উদর। মস্তকে কি থাকবে? পুঞ্জাক্ষী থাকবে, অ্যান্টেনা থাকবে, মুখভঙ্গ থাকবে। বক্ষে থাকবে 3 জোড়া বা 2 জোড়া ডানা সংযোগ সাধন করে এবং বহন করবে। এবং উদরে কি থাকবে? উদরে থাকবে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। তাহলে বক্ষে শ্বাসরন্ধ্র স্পাইরাকল থাকবে না? বক্ষেও শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল থাকবে, তবে বক্ষে মাত্র 2 জোড়া থাকবে, 2 জোড়া মানে 4টা। আর উদরে থাকবে 8 জোড়া, মানে মেনলি শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলগুলো উদরেই থাকে, এই জন্য বলা হচ্ছে শ্বাসরন্ধ্র স্পাইরাকল উদরে থাকে এবং জনন অঙ্গসমূহ উদরে থাকবে। আচ্ছা, মস্তকে আমরা কি দেখি? মস্তকটা বাইরে থেকে অখণ্ডকায়িত, মানে
একটা সিঙ্গেল একক মনে হয়, কিন্তু আসলে এটা 6টি ভ্রূণীয়খণ্ডকে সমন্বয় গঠিত। কয়টা ভ্রূণীয়খণ্ড? 6টা ভ্রূণীয়খণ্ড, এটা মনে রাখতে হবে, গঠিত। এটি দেখতে অনেকটা কেমন নাশপাতি আকৃতির বা নাশপাতি আকৃতির এবং হাইপোগনাথাস। হাইপোগনাথাস মানে কি? কারণ হচ্ছে মুখটা এক প্রান্তে আছে কিন্তু মুখটা নিচের দিকে, ভূমির সাথে 90 ডিগ্রি ভাবে নিচের দিকে, এই জন্য হাইপোগনাথাস বলা হয়। অর্থাৎ মুখ ছিদ্র নিম্নমুখী হয়ে মস্তকের নিচে অবস্থান করে। মস্তক একটি ছোট এবং স্থিতিস্থাপক গ্রীবার সাহায্যে বক্ষ সংলগ্ন হয়ে থাকে, দেহের সমকোণে অবস্থান করে, এই জন্য হাইপোগনাথাস। মুখটা সমকোণে নিচের দিকে থাকে, এই জন্য হাইপোগনাথাস। ঘাসফড়িং গ্রীবার মাধ্যমে, এছাড়াও ঘাসফড়িংয়ের মস্তককে চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেটও বলা হয়, কারণ এরা যে কোনো জিনিস এদের মুখভাঙ্গে ম্যান্ডিবল থাকে, এই জন্য এদের মুখভাঙ্গকে ম্যান্ডিবুলেট বা চর্বণ উপযোগী বলা হয়। আর এদের মাথাটা হচ্ছে মস্তকটা নাশপাতি আকৃতির বা হাইপোগনাথাস, নাশপাতি আকৃতির এবং হাইপোগনাথাস, নিচের দিকে মুখ থাকে 90 ডিগ্রি ভাবে। আচ্ছা, ঘাসফড়িং গ্রীবার মাধ্যমে মস্তকের বিভিন্ন দিকে ঘোরাতে পারে। মস্তকের বহিঃকঙ্কালের নাম হচ্ছে হেড ক্যাপসুল। এদের মস্তকের যে বহিঃকঙ্কালটা সেটা হেড ক্যাপসুল দিয়ে তৈরি বা এপিক্রেনিয়াম দিয়ে তৈরি। আমাদের মস্তিষ্ক যেমন এপিক্রেনিয়াম দিয়ে ঢাকা থাকে, এদের মস্তকটা এপিক্রেনিয়াম বা হেড ক্যাপসুল দিয়ে ঢাকা থাকে। তো মস্তকে তাহলে কঙ্কাল থাকবে, মস্তকের বহিঃকঙ্কাল কয়েকটি অংশবিভক্ত, যেমন এদের মস্তকের একবারে পিঠের দিকে মানে চাঁদির দিকে হচ্ছে ত্রিকোণাকার ভার্টেক্স, অনেকটা ট্রায়াঙ্গেল শেপের ভার্টেক্স থাকবে, হ্যাঁ, সবার ত্রিকোণাকার ভার্টেক্স। আর দুই পাশে গালের মতন অংশ যেটা, সেটা হচ্ছে জেনা, দুই পাশে থাকবে জেনা, এবং কপালের দিকে চওড়া ফ্রন্টস থাকবে, আমাদের যেটা ফ্রন্টাল, এদের ফ্রন্টস থাকবে, এবং ফ্রন্টসের নিচে আয়তাকার প্লেট যেটা ক্লাইপিয়াস, আমাদের যেটা ম্যাক্সিলা থাকে, অনেকটা ওদের ম্যাক্সিলার মতো জায়গাটা হচ্ছে ক্লাইপিয়াস। ঘাসফড়িংয়ের মস্তকে একজোড়া পুঞ্জাকি থাকবে, দুইটা পুঞ্জাকি। পুঞ্জাকি মানে হচ্ছে জটিল চোখ, মানে অনেকগুলা চোখের এখানে, মোটামুটি প্রায় 2 লক্ষ চোখের এখানে 2 লক্ষ চোখ একসাথে থাকে। একটা পুঞ্জাকিতে মোটামুটি 2 লক্ষ চোখ থাকে, কম বা বেশি হতে পারে, সাধারণত ওইরকম থাকে আর কি। তো একজোড়া পুঞ্জাকি থাকবে, 3টি সরলাক্ষী থাকবে। সরলাক্ষীটা কি? ওসেলি, হ্যাঁ, সরলাক্ষী বা ওসেলি। এই যে এখানে এই যে 1টা 2টা 3টা, এই 3টা হচ্ছে ওসেলি বা সরলাক্ষী। এবং একজোড়া ওসেলির কাজ কি? এটা অনেকটা দেখতে সাহায্য করে, মানে এটা আলোর তীব্রতা কম বেশি হচ্ছে কিনা এটা বুঝতে সাহায্য করে। আর পুঞ্জাকি মেনলি দেখতে সাহায্য করে। একজোড়া অ্যান্টেনা এবং এক সেট মুখভাঙ্গ বহন করে। এদের একজোড়া অ্যান্টেনা আছে, অ্যান্টেনার মধ্যে 3টা পার্ট, স্কেপ, পেডিসেল এবং ফ্লাজেলাম। ফ্লাজেলাম আবার 25টা খণ্ডকে বিভক্ত। আচ্ছা, সেটা আমরা পরে এখানে পাবো। একজোড়া অ্যান্টেনা এবং এক সেট মুখভাঙ্গ বহন করে। এদের নিচে এদের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হচ্ছে। পুঞ্জাকি জিনিসটা কি? পুঞ্জাকি হচ্ছে ঘাসফড়িংয়ের মস্তকের উভয় দিকে, এদের মস্তকের উভয় দিকে পৃষ্ঠ পার্শ্বদেশে প্রথম খণ্ডকে একজোড়া পুঞ্জাকি থাকবে। এগুলো অবৃন্তক, মানে বোটা থাকবে না এখানে, মানে একবারে মাথার সাথে লেগে থাকবে আর কি, স্কিনের মতো অনেকটা লেগে থাকবে। মস্তকের এক বিরাট অংশ দখল করে থাকবে। দৃষ্টিশক্তির দিক থেকে ঘাসফড়িং অন্য যে কোনো আর্থ্রোপোড অপেক্ষা উন্নত, কারণ এরা রঙিন বস্তু দেখতে পায়, সম্ভবত রঙিন বস্তু সঠিকভাবে দেখতে পায়। গঠনগত কার্যকারিতার দিক থেকে ঘাসফড়িংয়ের পুঞ্জাকি আরশোলা, চিংড়ি প্রভৃতি আর্থ্রোপোড প্রাণীর মতো। অসংখ্য ওমাটিডিয়া, এক বছরে ওমাটিডিয়াম আর বহু বছরে ওমাটিডিয়া সমন্বয়ে এক একটি পুঞ্জাকি গঠিত। ওমাটিডিয়া ঘাসফড়িংয়ের পুঞ্জাকির গঠন এবং কাজের একক। আচ্ছা, ওসেলি হচ্ছে সরলাক্ষী। ওসেলি থাকে 3টা, এক বছরে ওসেলাস, বহু বছরে ওসেলি। ঘাসফড়িংয়ের 2টি পুঞ্জাকির মাঝখানে 3টে সরলাক্ষী বা ওসেলি থাকবে। এই যে 2টা পুঞ্জাকি, এই 2টা পুঞ্জাকির মাঝখানে 3টা ওসেলি থাকে। আচ্ছা, ওসেলি হচ্ছে 3টি সরলাক্ষী বা ওসেলি। প্রত্যেক ওসেলাস পুরু স্বচ্ছ কিউটিকল নির্মিত লেন্স এবং একগুচ্ছ আলোক সংবেদী কোষ নিয়ে গঠিত। প্রতিটি কোষে রঞ্জক পদার্থ থাকে। ওসেলাসের তলদেশে মস্তিষ্ক গমনকারী স্নায়ুতন্তু থাকে, যেটাকে আমরা র্যাবডোম বলি। র্যাবডোম একটা রেটিনার মতো কাজ করে। এর অভ্যন্তরে আলোক সংবেদী কোষ থাকে যারা রেটিনার মতো কাজ করে। অ্যান্টেনা কি? অ্যান্টেনা বা শুং। ঘাসফড়িংয়ের যেটা সবসময় যে নাড়াচড়া করে সেটা হচ্ছে অ্যান্টেনা বা শুং, বহুবচনে অ্যান্টেনি। ঘাসফড়িংয়ের পুঞ্জাকির সামনে মাথার দুপাশে 2টি লম্বা অ্যান্টেনি প্রসারিত থাকে। অ্যান্টেনি 2টি সামনে রেখে চলাচল করে এবং ইচ্ছা মতো এগুলো নাড়াচড়া করতে পারে। অ্যান্টেনি, এই যে এখানে আমরা দেখছি অ্যান্টেনি, এরা স্পর্শ, ঘ্রাণ, শব্দতরণ। স্পর্শ, ঘ্রাণ, শব্দতরঙ্গ। আমরা জানি ঘাসফড়িংয়ের নাক নাই, তাই না? তাহলে নাক না থাকলে কি এরা ঘ্রাণ শুনবে কীভাবে? মানে হচ্ছে যে অ্যান্টেনা দিয়ে ঘ্রাণটা বুঝতে পারবে, শব্দতরঙ্গ বুঝতে পারবে, এবং স্পর্শ, ওটা কোনো কিছু ঠেকলে স্পর্শটা বুঝতে পারবে। স্কেপ, পেডিসেল এবং ফ্লাজেলাম, এই 3টা অংশ নিয়ে একটা ঘাসফড়িংয়ের অ্যান্টেনা গঠিত হয়। আচ্ছা, এর মধ্যে স্কেপ হচ্ছে সবার গোড়ার অংশ, এরপরে হচ্ছে পেডিসেল খাটো এবং অবিভক্ত, এবং ফ্লাজেলাম বেশ লম্বা। ফ্লাজেলাম প্রায় 25টি খণ্ডকে বিভক্ত। আচ্ছা, এরপরে আমরা পড়বো ঘাসফড়িংয়ের মুখ, তাই না? মুখপাঙ্গ, ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ। ঘাসফড়িংয়ের মুখে কি আছে? মুখের চারদিকে ঘিরে অবস্থিত নরনক্ষম সন্ধিযুক্ত উপাঙ্গগুলোকে একত্রে মুখপাঙ্গ বলা হয়। ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ মস্তকের অঙ্কীয় দেশে, এই জন্য তো এদের মানে অঙ্কীয় দেশে মানে তলায়, মস্তকের একবারে নিচের দিকে। এই জন্য তো আমরা পড়লাম ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ অনেকটা কি? হাইপোগনাথাস, মস্তিষ্ক অনেকটা হাইপোগনাথাস।
ঘাসফড়িংয়ের মস্তকটা কেমন? হাইপোগনাথাস, কারণ এদের মস্তকটা অঙ্কদেশে অবস্থিত। আচ্ছা, কেন? কারণ কচি পাতা এবং কাণ্ড এরা খাবে, চর্বণ উপযোগীভাবে চাবাই খাবে অনেকটা, এজন্য মুখটা নিচের দিক থাকে, প্লাস এরা চাবাই খেতে পারে, কচি পাতা কাণ্ড চর্বণে ব্যবহৃত হয় বলে ঘাসফড়িংয়ের মুখভাঙ্গকে চর্বণ উপযোগী বা চিউইং বা ম্যান্ডিবুলেট, এরা চাবাই খেতে পারে, এজন্য ম্যান্ডিবুলেটও বলা হয় মুখভাঙ্গ। 5টি অংশে মুখভাঙ্গ গঠিত, কি কি? ল্যাব্রাম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ল্যাবিয়াম, হাইপোফ্যানিক্স। ল্যাব্রাম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ল্যাবিয়াম, হাইপোফ্যানিক্স, এই 5টা অংশ ঘাসফড়িংয়ের মুখভাঙ্গের বিভিন্ন অংশ। ল্যাব্রামটা কি? ল্যাব্রামটা হচ্ছে এটা একটা উপরের ঠোঁটের মতো আর কি, উপরের ঠোঁটের কাজ করবে, এটি দেখতে অনেকটা চাপা আকৃতির। ল্যাব্রামটা হচ্ছে উপরের ঠোঁটের মতো, এই যে ল্যাব্রাম হচ্ছে এই যে এটা ল্যাব্রাম, এটা হচ্ছে ম্যান্ডিবল দুইটা, আর এটা হচ্ছে ম্যাক্সিলা, এটা হচ্ছে ল্যাবিয়াম, আর এটা হচ্ছে পুরা ঘাসফড়িংয়ের মাথা। আর হাইপোফ্যানিক্সটা এখানে দেখানো হয়নি, হাইপোফ্যানিক্সটা এই যে এখানে আছে, হাইপোফ্যানিক্সটা হচ্ছে এই যে জিহ্বার, অনেকটা উপজিহ্বার মতো, এটা হাইপোফ্যানিক্স। আচ্ছা, তো ঘাসফড়িং মুখভাঙ্গগুলো এখানে আমরা আলাদাভাবে পড়বো। ঘাসফড়িংয়ের মুখভাঙ্গের মধ্যে আছে ল্যাব্রাম, এটা দেখতে অনেকটা চাপা চাকতির মতো, উপরে ঠোঁট গঠন করে, রংটা একটু সবুজ কালার, বাদামি বর্ণ ধরনের হতে পারে। এর মাঝ বরাবর একটি খাস দেখা যায়, খাসটি খাবার ধরে রাখতে, ম্যান্ডিবলের দিকে ঠেলে দিতে এবং স্বাদ নিতে সাহায্য করে। তাহলে খাসটা খাবারকে ধরে রাখে, ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয় এবং স্বাদ দিতে সাহায্য করে। আচ্ছা, ম্যান্ডিবলের কাজ কি? ম্যান্ডিবল কোনটা? মুখ ছিদ্রের দুপাশে অবস্থিত 3 কোণা কালো বা বাদামি কালারের বেশ শক্ত, ভিতরের দিকে সুচালো করাতের মতো দাঁতযুক্ত 2টি উপাঙ্গের নাম হচ্ছে ম্যান্ডিবল বা চোয়াল। খাদ্য কেটে চিবানো খাদ্য কেটে টুকরা টুকরা করে এবং চিবাতে সাহায্য করে ম্যান্ডিবল। ম্যাক্সিলাটা কি? ম্যান্ডিবলের পিছনে এবং বাইরের দিকে প্রতি পাশে একটি করে লম্বাকার ম্যাক্সিলা থাকে। প্রত্যেক ম্যাক্সিলা কয়েকটি খণ্ডকে বিভক্ত। সবচেয়ে গোড়া দিকের খণ্ডর নাম হচ্ছে কার্ডো, এরপরে হচ্ছে স্টাইপস, তারপর হচ্ছে ল্যাসিনিয়া, তারপর গ্যালিয়া, তারপর হচ্ছে ম্যাক্সিলারি পাল্প। ম্যাক্সিলারি পাল্পে খণ্ড হচ্ছে 5টা। আচ্ছা, যাই হোক, ম্যাক্সিলা ম্যান্ডিবলের পিছনে বাইরের দিকে প্রতি পাশে একটি করে লম্বাকার ম্যাক্সিলা থাকবে। প্রত্যেক ম্যাক্সিলা কয়েকটি খণ্ডে বিভক্ত। সবচেয়ে গোড়ার দিকের নাম হচ্ছে কার্ডো, এরপরে অবস্থিত খণ্ডকের নাম হচ্ছে স্টাইপসের অগ্রভাগে নখের মতন একটা অংশ থাকে, সেটা হচ্ছে ল্যাসিনিয়াকে ঢেকে রাখে ঢাকনির মতো গ্যালিয়া, এবং গ্যালিয়া নামক 2 খণ্ড পাশাপাশি অবস্থান করে। গ্যালিয়ার পাশে 5 অংশ বিশিষ্ট থাকবে হচ্ছে ম্যাক্সিলারি পাল্প। আচ্ছা, এই ম্যাক্সিলারি পাল্প বা ম্যাক্সিলাতে কিছু মেনলি ম্যাক্সিলারি পাল্পে সূক্ষ্ম রোম থাকে। এই রোমগুলা খাদ্যের স্বাদ গ্রহণ, এই খাবারকে ধরে রাখা, মুখের ভিতরে প্রবেশ করানো, খাদ্য চূর্ণ বিচূর্ণ করা, হ্যাঁ, এবং এগুলো হচ্ছে ম্যাক্সিলার কাজ। ম্যাক্সিলারি পাল্প অ্যান্টেনা এবং পায়ের অগ্রভাগ পরিষ্কার করে অংশ নেয়, এবং খাদ্যবস্তু কেউ অন্য ঘাসফড়িং যদি কেড়ে নিতে চায় তাহলে এই খাদ্যবস্তু হরণকে বা কেড়ে নেওয়াকে প্রতিরোধ করবে এবং সংবেদী অঙ্গ হিসেবে কাজ করবে। কারণ এই যে স্বাদ গ্রহণ করছে, হ্যাঁ, খাবারের গুণাগুণ বুঝতে পারবে, খাবারের স্বাদটা বুঝতে পারবে, এই জন্য এটা সংবেদী অঙ্গ হিসেবে কাজ করবে। আর ল্যাবিয়ামটা কি? ল্যাবিয়ামটা আমরা যে পড়লাম ল্যাব্রাম হচ্ছে উপরের ঠোঁট, তাহলে নিচের ঠোঁট থাকা লাগবে, নিচের ঠোঁটটাকে ল্যাবিয়াম তৈরি করবে। ঘাসফড়িংয়ের মুখচ্ছদের নিচে মধ্যাংশ বরাবর স্থানে বহুসন্ধিল একটি ল্যাবিয়াম বা অধোষ্ঠ রয়েছে। ল্যাবিয়ামকে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলির প্রতিনিধি মনে করা হয়। ম্যাক্সিলা এদের একটা অংশ। ম্যাক্সিলা দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার প্রতিনিধি মনে করা হয়। এটি মূলত 2টি খণ্ডে বিভক্ত, একটা হচ্ছে মেন্টাম, একটা হচ্ছে সাবমেন্টাম। মেন্টাম আর সাবমেন্টাম 2টা অংশ, মেন্টাম উপরে, সাবমেন্টাম নিচে। মেন্টাম উপরে, সাবমেন্টাম তো নিচে হওয়ার কথা। হ্যাঁ, এখানে যদি উপরে দেখানো আছে, মেন্টাম হচ্ছে এই অংশটা, আর উপরে হচ্ছে সাবমেন্টাম, আর এই যে গোল গোল দুইটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লিগুলি, এটা নড়াচড়া করতে পারে। আর এই যে মেন্টামের অংশে যে হাতের মতো অংশ দেখা যাচ্ছে সেটা হচ্ছে ল্যাবিয়াল পাল্প। ম্যাক্সিলারি পাল্পে দেখছি আমরা 3টা পার্ট, মানে 3টা খণ্ড, আর ম্যাক্সিলারি পাল্পে আমরা দেখছি 5টা খণ্ড, ল্যাবিয়াল পাল্পে 3টা খণ্ড। আচ্ছা, যাই হোক, তো ল্যাবিয়াম ঘাসফড়িংয়ের মুখচ্ছদের নিচে মধ্যাংশ বরাবর স্থানে বহুসন্ধিল একটি ল্যাবিয়াম বা অধোষ্ঠ রয়েছে। ল্যাবিয়ামকে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলি প্রতিনিধি মনে করায়। এটি মূলত 2 খণ্ডে বিভক্ত, একটা হচ্ছে মেন্টাম, একটা সাবমেন্টাম। প্রতিপাশে মেন্টামের মুক্ত প্রান্তে 2টি নরনশীল লিগুলি এবং 3 সন্ধিযুক্ত ল্যাবিয়াল পাল্প থাকে। এটি খাবার ফসকে যাওয়া রোধ করে, চর্বিত খাদ্য মুখে প্রবেশ করায়। ল্যাবিয়াল পাল্প সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করে। এটি উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে, এটি খাবার নির্বাচনে সাহায্য করে। এটা একটা সংবেদনশীল অঙ্গ। কেন সংবেদনশীল অঙ্গ? কারণ ল্যাবিয়াল পাল্পে ছোটো ছোটো রোম থাকে। আচ্ছা, হাইপোফ্যারিংসটা কি? হাইপোফ্যারিংস হচ্ছে ল্যাব্রামের নিচে ক্ষুদ্র মাংসল হাইপোফ্যারিংস বা উপজিহ্বা থাকে। ঘাসফড়িংয়ে জিহ্বা নেই, উপজিহ্বা আছে। উপজিহ্বা হচ্ছে হাইপোফ্যারিংস। এর চারদিকে ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাবিয়াম ইত্যাদিতে পরিবৃত থাকে, ঢাকা থাকে, তার পাশে ঘিরে থাকে, আর মানে মধ্যে থাকবে হচ্ছে হাইপোফ্যারিংস। ল্যাবিয়ামের ভিতরের কিনারা থেকে সৃষ্ট একটি ঝিল্লি হাইপোফ্যারিংসের অঙ্কতলের সাথে যুক্ত থাকে। খাদ্যবস্তু নড়াচড়া করলে লালার সাথে মেশাতে এরা সাহায্য করে।
জিহ্বার কাজ কি? খাবার নাড়াচাড়া করে লালার সাথে মিশায়, এরকম এদের হাইপোফ্যারিংসও খাবার নাড়াচাড়া করে লালার সাথে মিশায়। আচ্ছা, এরপরে হচ্ছে মস্তক গেল, এখন বক্ষ। বক্ষের মধ্যে কি থাকবে? মস্তকের পিছনে মাংসল বক্ষ একটি খাটো সরু এবং নমনীয় গ্রীবার সাহায্যে যুক্ত থাকে। মস্তকের সাথে বক্ষ যুক্ত থাকে কিসের সাহায্যে? গ্রীবার সাহায্যে। গ্রীবটা খাটো সরু এবং নমনীয়। ঘাসফড়িংয়ের বক্ষাঞ্চল তিনটে অংশে বিভক্ত, একটা হচ্ছে অগ্রবক্ষ, মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষ, মানে প্রোথোরাক্স, মেসোথোরাক্স এবং মেটাথোরাক্স। প্রত্যেক অংশের পৃষ্ঠদেশে থাকবে, আমরা জানি খণ্ডগুলোকে বলে স্ক্লেরাইট। এখন স্ক্লেরাইট আবার তিন ধরনের স্ক্লেরাইট থাকে। একটা হচ্ছে টার্গাম, যেটা পিঠে থাকে সেটা হচ্ছে টার্গাম, যেটা পেটের দিকে থাকে সেটা হচ্ছে স্টার্নাম, আর যেটা পাশে থাকে সেটা হচ্ছে প্লিউরন। এগুলো পাতলা কিউটিকল দ্বারা পরস্পর যুক্ত থাকে। অগ্রবক্ষের মানে পাতলা কিউটিকল, মানে এগুলো হচ্ছে একজন আরেকজনের সাথে কী দিয়ে যুক্ত থাকে? সূচা দিয়ে যুক্ত থাকে, ওটা পাতলা কিউটিকলের মতো। সূচাটা হচ্ছে পাতলা কিউটিকল দিয়ে তৈরি, এজন্য বলছে পাতলা কিউটিকল দিয়ে পর্দা দিয়ে সংযুক্ত থাকে। অগ্রবক্ষের টার্গাম অংশটি বেশ বড়, চওড়া এবং পিছনে এবং পাশে প্রসারিত। তো প্রথম যে অগ্রবক্ষ মানে অগ্রবক্ষের প্রথম যে খণ্ডটা, সেই খণ্ডটা বেশ বড়, এবং এই বড় খণ্ডকের পিঠের দিকে থাকবে টার্গাম, তলের দিকে থাকবে স্টার্নাম, আর পাশে থাকবে প্লিউরন। কিন্তু কথা হচ্ছে শুধু পিঠের দিকে টার্গামটাই থাকবে, স্টার্নাম প্লিউরন থাকবে না। এবং এই টার্গামটা বেশ বড় এবং সামনে পেছনে প্রসারিত। যেহেতু স্টার্নাম প্লিউরন এগুলো নাই, এই জন্য টার্গামটা একটু বড় হয়ে পাশেরগুলোকে একটু কভার করার চেষ্টা করবে। বেশ বড়, চড়া এবং পিছনের পাশে প্রসারিত। এর নাম প্রোনোটাম, এর নাম হচ্ছে প্রোটোনেমা না প্রোনোটাম। বক্ষাঞ্চলে রয়েছে শ্বাসরন্ধ্র, ডানা এবং পা। শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলটা কি? বক্ষের অঙ্কীয় পার্শ্বদেশে দুজোড়া শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল অবস্থিত। প্রথম জোড়া প্রোনোটামের নিচে অগ্র মধ্য বক্ষের মাঝে, মুদিত জোড়া মধ্য এবং পশ্চাৎ বক্ষের মাঝে অবস্থিত। তাহলে শ্বাসরন্ধ্র প্রথমটা যেটা, সেটা হচ্ছে অগ্র মধ্য বক্ষের মাঝে, দ্বিতীয়টা হচ্ছে মধ্য এবং পশ্চাৎ বক্ষের মাঝে। হ্যাঁ, দুই জোড়া শ্বাসরন্ধ্র, ডান পাশে দুইটা, বাম পাশে দুইটা। ডানা মধ্য এবং পশ্চাৎ বক্ষের পিঠের দিকে টার্গাম এবং প্লিউরনের মধ্যবর্তী স্থান থেকে এক জোড়া করে মোট দুই জোড়া পাতলা কিউটিকলের মতো ডানা বের হয়। ডানা রয়েছে। ডানাগুলো প্রথম অবস্থায় ডানাগুলো দ্বিস্তর বিশিষ্ট একটা থলি থাকে, দ্বিস্তর বিশিষ্ট প্রাচীর হিসাবে থলির মতো সৃষ্টি হয়, পরে পূর্ণাঙ্গ ডানায় পরিণত হয়। প্রত্যেক ডানা অসংখ্য ছোট নালীর মতো এবং রক্তে পূর্ণ শিরা উপশিরা গঠিত। দুজোড়া ডানার গঠন ও কাজ পৃথক ধরনের। মধ্যবক্ষীয় বা মেসোথোরাসিক ডানা, অর্থাৎ সামনের ডানা দুটি বেশ শক্ত, ছোট এবং সরু, কখনো উঠতে সাহায্য করে না। সামনের ডানা দুটি তাহলে কি করে? পেছনের ডানা দুটাকে, যেটা উঠতে সাহায্য করে, সেই ডানা দুটা পেছনের ডানা দুটাকে ঢেকে রাখে, প্রোটেকশন দেয়। এগুলো পিছনে দুটি ডানাকে ঢেকে রাখে, এজন্য এদেরকে বলা হয় এলিট্রা। এলাটা কিন্তু না, কর্পোরা এলাটা ঘাসফড়িংয়ের একটা হরমোন। এখানে কিন্তু এলাটা না, কর্পোরা এলাটা না বা এলাটা না, এটা হচ্ছে এলিট্রা অথবা টেগমিনা। এলিট্রা ডানার আবরণ অথবা টেগমিনা হিসেবে আখ্যায়িত করা হয়। পিছনের বা পশ্চাৎবক্ষীয় ডানাটি বেশ বড়, চড়া এবং পর্দার মতো, মেমব্রেনাস, স্বচ্ছ এবং উঠতে সাহায্য করে। বিশ্রামের সময় পিছনের ডানাটা অগ্র ডানার নিচে গোটানো থাকে। তাহলে পিছনের ডানা যেটা উঠতে সাহায্য করে সেটা গোটানো থাকে, এবং অগ্র যে ডানাটা, সামনের ডানাটা, সেটা হচ্ছে ছোট, উঠতে সাহায্য করে না, যেটা বা এলিটা টেগমিনা বা ডানার আবরণ যেটা, সেটা হচ্ছে পিছনের ডানা যেটা উঠতে সাহায্য করে তাকে ঢেকে রাখবে, প্রোটেকশন দিবে। আচ্ছা, পা। ঘাসফড়িংয়ের পা কি? ঘাসফড়িংয়ের পা হচ্ছে ঘাসফড়িংয়ের বক্ষের প্রত্যেক অংশ থেকে এক জোড়া করে মোট 3 জোড়া পা থাকবে। এদের বক্ষে 3 জোড়া পা, 2 জোড়া ডানা থাকবে, তাই না? তো 3 জোড়া পা থাকবে, মানে 6টা পা থাকবে। প্রতি পা 5 খণ্ডে বিভক্ত। কি কি? সবার গোড়ায় থাকবে স্থূল এবং ত্রিকোণাকার কক্সা, সবার পিছনে থাকবে কক্সা। তারপরে থাকবে ক্ষুদ্র ত্রিভুজাকার ক্ষুদ্র ট্রোক্যান্টরের পরে থাকবে লম্বা নলাকার এবং দৃঢ় ফিমারের বেশ মাসল থাকবে, বেশ মোটা একটা মাসল থাকে, এই জন্য ঘাসফড়িং লাভ দিতে পারে। আচ্ছা, এটা আমরা পরে পাবো। আচ্ছা, যাই হোক, ঘাসফড়িং লাভ দিয়ে চলতে পারে এবং ফিমারটা বেশ মোটা, মাংসল ফিমার, এই জন্য এটা লাভ দিয়ে চলতে পারে, এই জন্য ফড়িং বলা হয়, মানে লাভ দিতে পারে। এই জন্য এদের পাকে বলা হয়, পায়ে ফিমারে যেহেতু মাংস বেশি, এই জন্য বলা হয় সালটাটোরিয়াল পা। লাফিয়ে চলার উপযোগী পা। আচ্ছা, এটা আমরা পরে পাবো। আচ্ছা, দৃঢ় ফিমার, তাহলে ঘাসফড়িংয়ের কী থাকে? প্রথমে কক্সা, ত্রিকোণা কক্সা, এরপরে ত্রিভুজাকার ট্রোক্যান্টর, এরপরে দৃঢ় ফিমার, তারপরে হচ্ছে সরু টিবিয়া, এবং সবশেষে থাকবে টর্সাস বা টার্সাস। আমাদের পায়ের অংশকে কী বলা হয়? টার্সাস, তাই না? আর হাতের অংশকে কার্পাল। তো এদেরও টার্সাস থাকবে। এবার টার্সাসটা আবার 3টা খণ্ডকে বিভক্ত, প্রত্যেক খণ্ডর নাম হচ্ছে টার্সোমিয়ার। আবার প্রত্যেক টার্সোমিয়ারে 2টা করে নখ থাকবে। আচ্ছা, উপখণ্ড বিভক্ত, এগুলোকে টার্সোমিয়ার বলা হয়। টার্সাসের মাথায় সূচালো নখর থাকে। এছাড়াও প্রত্যেক পায়ের টিবিয়া ও টার্সাস অংশের পার্শ্বদেশে ক্ষুদ্র ক্ষুদ্র সূচালো কাটা থাকে। ঘাসফড়িংয়ের পা হাঁটা আহরণে ব্যবহৃত হয়, তবে ফিমার অংশ বেশ বড়, মাংসল এবং গড়নের হয়। এরা লাফিয়ে দূরের পথ অতিক্রম করতে পারে। টিবিয়া এবং টার্সাস শক্ত কাঁটাযুক্ত হয়, খাদ্য ধরতে সাহায্য করে।
তো এদের দুই ধরনের প্যাড থাকে, একটা হচ্ছে আসঞ্জন প্যাড আর একটা হচ্ছে প্যালেভিস 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 সম্ভবত প্যালেভিস প্যাড। তো প্যালেভিস প্যাডটা হচ্ছে পায়ের তলায় থাকে, আর আসঞ্জন প্যাড যেটা সেটা হচ্ছে এদের হচ্ছে দুই নখের মধ্যে থাকে। এটা একটু মনে রাখতে হবে, নতুন বইয়ে এগুলো ইনফরমেশন আছে, এখানে সম্ভবত নাই। আচ্ছা, উদর। উদর কি? ঘাসফড়িংয়ের উদর বা মস্তক, বক্ষ, উদর, বাকি সবার পিছের অংশটা। ঘাসফড়িংয়ের উদর বেশ লম্বা, সরু এবং কতটা খণ্ডকে বিভক্ত? 11টি খণ্ডকে বিভক্ত। ঘাসফড়িংয়ের মোট খণ্ড কয়টা? ঘাসফড়িংয়ের মোট খণ্ড হচ্ছে 18টা, আর শুধু উদরে আছে 11 খণ্ড। অনেকে এটা ভুল করে যে ঘাসফড়িংয়ের মোট খণ্ড হচ্ছে 11টা, আসলে ঘাসফড়িংয়ের মোট খণ্ড 18টা। কোথায় আছে? এটা ব্যবহারিক পার্টে আছে। এই যে ব্যবহারিক পার্টে ঘাসফড়িংয়ের মোট খণ্ড হচ্ছে 18টি, এটা মনে রাখতে হবে। আর শুধু উদরে আছে 11টি খণ্ড। প্রত্যেক খণ্ডকের পৃষ্ঠদেশে টারগাম থাকবে, অঙ্কীয় দেশে স্টারনাম থাকবে, কিন্তু কোনো প্লিউরন থাকবে না। আমরা জানি উদরে কোনো প্লিউরন থাকবে না, পাশের কোষগুলো থাকবে না। তার মানে টারগাম এবং স্টারনাম একসাথে যুক্ত হয়ে যাবে। প্রথম উদরীয় খণ্ডকটি অসম্পূর্ণ, কারণ এর স্টারনাম পশ্চাৎবক্ষের সাথে যুক্ত থাকে, শুধু টারগাম থাকে। এজন্য প্রথম উদরীয় খণ্ডকে শুধু টারগাম থাকে। আমরা প্রথম বক্ষের খণ্ডতেও দেখছি শুধু টারগাম থাকে। ঘাসফড়িংয়ের উদাহরণচলে নিচে বর্ণিত অঙ্গসমূহ বহন করে। কি কি? ঘাসফড়িংয়ের উদরে কী থাকে? টিম্পেনাম, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেকে ভুল করে। টিম্পেনাম কোথায় থাকে বা টিম্প্যানিক পর্দা কোথায় থাকে? আমাদের মস্তিষ্কে থাকে, তাই না? মাথাতে থাকে। এদের টিম্পেনাম এদের মাথায় থাকবে না, বক্ষতে থাকবে না। কোথায় থাকবে? উদরের প্রথম খণ্ডকে থাকবে। প্রথম খণ্ডকের প্রতিপাশে একটি করে পর্দা রয়েছে, যা শ্রবণ অঙ্গ বা শ্রবণথলি হিসেবে ব্যবহৃত হয় বা আবৃত রাখে। এর নাম হচ্ছে টিম্প্যানিক পর্দা বা টিম্পেনাম। তাহলে ঘাসফড়িং শুনতে পাই কোথায়? টিম্প্যানিক পর্দাতে। এবং সেটা থাকে কোথায়? সেটা থাকে হচ্ছে অডিটরি স্যাকটা এদের থাকবে হচ্ছে উদরে, এটা মনে রাখতে হবে। শ্বাসরন্ধ্র হচ্ছে প্রথম থেকে অষ্টম দেহখণ্ড পর্যন্ত প্রতি খণ্ডকের পার্শ্বদেশে এক জোড়া করে মোট 8 জোড়া শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল থাকে, যার প্রথমটি অন্যগুলো থেকে আকারে বড় হয়। তাহলে ঘাসফড়িংয়ের শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল কয়টা? 20টা। এখানে তো 8টা আছে, 8 আর 16টা হয়। তাহলে বাকি 4টা কোথায়? ঘাসফড়িংয়ের শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল 20টা, এখানে দেওয়া আছে 8 দুগুণা 16টা। তাহলে বাকি 4টা কোথায় থাকে? বাকি 4টা থাকে বক্ষীয় অঞ্চলে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, পায়ু এবং বহির্জননাঙ্গ। ঘাসফড়িংয়ের পায়ু এবং বহির্জননাঙ্গ নবম এবং দশম উদরীয় খণ্ডকে টারগাম আংশিকভাবে এবং স্টারনাম পুরোপুরিভাবে একীভূত হয়ে যায় নবম দশকে। এটা সাধারণত স্ত্রী ঘাসফড়িংয়ের ক্ষেত্রে হয়। 11তম যে খণ্ডকে টারগাম পায়ের উপরে প্লেটের মতো একটা আবরণ দেয়, যেটা বলা হয় সুপ্রা অ্যানাল প্লেট তৈরি করে। পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িংয়ের উদর অঞ্চলের গঠনে কিছু পার্থক্য দেখা যায়। পুরুষ ঘাসফড়িংয়ের দশম খণ্ডকের পিছনের দিকে উভয় পাশে একজোড়া ছোট প্রক্ষেপক তৈরি হয়, যেটা বলা হয় অ্যানাল সার্কি। এদের প্রজনন অঙ্গ অ্যানাল সার্কি বা অ্যানাল সার্কাস। এক বছর অ্যানাল সার্কাস, 2 বছর অ্যানাল সার্কি। বুঝতে স্ত্রী ঘাসফড়িংয়ের নবম স্টারনাম লম্বাকৃতির বা স্থির জনরন্ধ্র ধারণ করে। এদের উদরের শেষ প্রান্তে অষ্টম এবং নবম খণ্ডক অঙ্কীয়ভাবে একটি নলাকৃতির বিশেষ গঠন তৈরি করে, যার নাম হচ্ছে অভিপজিটর। এটা ডিম পাড়ার উপযোগী অভিপজিটর। আচ্ছা, স্ত্রী ঘাসফড়িং এবং পুরুষ ঘাসফড়িংয়ের পার্থক্য আমরা এখানে পড়ব। পুরুষ ঘাসফড়িং তুলনামূলকভাবে আকারে ছোট হয় আর স্ত্রী ঘাসফড়িং আকারে বড় হয়। তাহলে পুরুষ ঘাসফড়িংয়ের উদর হচ্ছে সরু হবে, আর স্ত্রী ঘাসফড়িং উদর কিছু পোষ্ট হবে, যেহেতু আকারে বড়। পা অপেক্ষাকৃত খাটো হবে পুরুষ ঘাসফড়িং, আর স্ত্রী ঘাসফড়িংয়ের পা অপেক্ষাকৃত বেশি লম্বা হবে। পুরুষ ঘাসফড়িং এর উদরের নবম খণ্ডকে পুংজনন ছিদ্র বিদ্যমান। হ্যাঁ, পুংজনন ছিদ্র বিদ্যমান। আর হচ্ছে পুরুষ ঘাসফড়িংয়ের নবম খণ্ডকের স্টারনাম প্রলম্বিত হয়ে সাবজেনিটাল প্লেট গঠন করে, যা উক্ত খণ্ডকের শেষে বিদ্যমান জনন ছিদ্রকে ঢেকে রাখে। সাবজেনিটাল প্লেট এটা হচ্ছে সাবজেনিটাল প্লেট, এটা সম্ভবত সাবজেনিটাল প্লেট হচ্ছে 11তম খণ্ডকে পুরুষ ঘাসফড়িংয়ের ক্ষেত্রে। না, সাবজেনিটাল প্লেট হচ্ছে এটা নবম খণ্ডকে। তারপর হচ্ছে অ্যানাল সার্কি। এরপরে হচ্ছে সুপ্রা অ্যানাল প্লেট। আচ্ছা, এটা নতুন বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, স্ত্রী ঘাসফড়িংয়ের অষ্টম এবং নবম খণ্ডক একসাথে মিলে জননছিদ্র গঠন করে। আর দশম খণ্ডকে তেমন কিছু থাকে না, নবম খণ্ডকের সাথে যুক্ত থাকে। আর 11তম খণ্ডকটা ওইরকম তেমন কিছু থাকে না। স্ত্রী ঘাসফড়িংয়ের নবম খণ্ডকের স্টারনাম প্রলম্বিত হয়ে রূপান্তরিত ডিম পাড়ার অঙ্গ অভিপজিটর গঠন করে। নবম খণ্ডকটা, এটা মনে রাখতে হবে, নবম খণ্ডক। আর পুরুষ ঘাসফড়িংয়ের নবম খণ্ডকে ছিদ্রকে ঢেকে রাখার জন্য সাবজেনিটাল প্লেট থাকে, আর দশম খণ্ডে থাকে এদের প্রজননাঙ্গ। তাহলে স্ত্রী ঘাসফড়িংয়ের নবম খণ্ডটা প্রজননাঙ্গ তৈরি করে, আর পুরুষের
দশম খণ্ডটা প্রজনন অঙ্গ তৈরি করে, অ্যানাল সার্কি বা অ্যানাল সার্কাস তৈরি করে। নতুন বইটা সুন্দর মতো দেওয়া আছে। আচ্ছা, ঘাসফড়িংয়ের সিলম এবং অন্তর্গঠন। ঘাসফড়িংয়ের ভিতরে আমরা তো এতক্ষণ বাইরে দেখলাম বাইরে কী কী অংশ আছে, এখন আমরা দেখব ঘাসফড়িংয়ের ভেতরে কী কী অংশ আছে। অন্তর্গঠন, শরীরের ভেতরটা দেখতে কেমন। আচ্ছা, শুধু ভ্রূণেই দেহ গহ্বরটি সিলম। ঘাসফড়িংয়ে শুধু ভ্রূণে যে দেহ গহ্বরটা থাকে সেটাকে বলা হয় সিলম। পরিণত প্রাণীতে যে গহ্বর দেখা যায় সেটার নাম হচ্ছে ব্লাস্টোসিল। ভ্রূণ অবস্থায় সিলমটা ভ্রূণ অবস্থা থেকে যখন অ্যাডাল্ট হয় তখন সেটার নাম হয়ে যাবে ব্লাস্টোসিল। কেন ব্লাস্টোসিল? সরি এখানে ভুল বললাম। শুধু ভ্রূণের দেহ গহ্বরটা সিলম আকারে অবস্থান করে। পরিণত প্রাণীতে যে গহ্বর দেখা যায় তা ভ্রূণের ব্লাস্টোসিল এবং সিলম গহ্বরের সংযুক্তির ফলে সৃষ্টি হয়। ব্লাস্টোসিল এবং সিলম গহ্বরের সংযুক্তির ফলে সৃষ্টি হয়, এর নাম তখন হয়ে যায় মিক্সোসিল। অনেকে এটাকে হিমোসিলও বলে। তো ঘাসফড়িংয়ের আর্থ্রোপোডাদের রক্তপূর্ণ দেহ গহ্বরকে বলা হয় হিমোসিল, কিন্তু ঘাসফড়িংয়ের হিমোসিলটার নাম মিক্সোসিল। ভ্রূণীয় সিলমবিহীন দেহের বিভিন্ন অঙ্গ গঠনে, ভ্রূণীয় সিলম প্রাচীর দেহের বিভিন্ন অঙ্গ গঠনে ব্যবহৃত হয়। মিক্সোসিলের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় বলে এটি হিমোসিল নামে অভিহিত। প্রবাহমান তরল পদার্থ হচ্ছে হিমোলিম্ফ। তো হিমোলিম্ফ আবার দুই ধরনের, একটা হচ্ছে কণিকা থাকবে আর হচ্ছে প্লাজমা থাকবে। তাহলে হিমোলিম্ফ রস এবং হিমোসাইট, রক্তকণিকা হচ্ছে হিমোসাইট। আচ্ছা, এগুলো আমরা পরে পাবো। এখানে জাস্ট একটা ওভারঅল ভিতরে আমরা এটা দেখতে পাচ্ছি, হিমোসিল থাকবে, প্রবাহমান পদার্থ থাকবে হিমোলিম্ফ। আচ্ছা, দেহের পৃষ্ঠদেশে রক্ত সংবহনতন্ত্রের দেহের পৃষ্ঠদেশে রক্ত সংবহনের জন্য কি আছে? অ্যাওর্টা আছে এবং হৃদযন্ত্র আছে। এদের হৃৎপিণ্ড 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা, অঙ্কীয় দেশে স্নায়ুরজ্জু থাকবে এবং একবারে মধ্যে সবার উপরে পিঠে থাকবে। আমাদের হৃৎপিণ্ড কোথায় থাকে? অঙ্কীয় না পৃষ্ঠীয়? আমাদের হৃৎপিণ্ড থাকে অঙ্কীয় দিকে, তাহলে এদের হৃৎপিণ্ড থাকবে পৃষ্ঠীয় দিকে, কারণ এরা অমেরুদণ্ডী। তাহলে আমাদের স্নায়ুরজ্জু থাকে পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু, তাহলে এদের স্নায়ুরজ্জু হবে অঙ্কীয়, এবং আমাদের যেহেতু ফাঁপা থাকে এদের থাকবে হবে নিরেট। তাহলে পৃষ্ঠ দেশে রক্ত সম্বর্ধনের জন্য অ্যাওর্টা এবং হৃৎপিণ্ড আছে, আমাদের অঙ্কীয় দেশে থাকে, তাহলে এদের পৃষ্ঠ দেশে থাকবে। অঙ্কীয় দেশে স্নায়ুরজ্জু, আমাদের যেহেতু পৃষ্ঠ ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, এদের অঙ্কীয় নিরেট স্নায়ুরজ্জু হবে। দেহের মাঝ বরাবর পশ্চিমনালীর বিভিন্ন অংশ অবস্থান করে। সম্মুখ অংশের তলদেশে লালাগ্রন্থি প্রসারিত থাকে। মধ্য এবং পশ্চাৎ পশ্চিমনালীর সংযোগস্থল সুতার মতো মালপিজার নালিকা বা হিমোসিলে বিস্তৃত হয়। হিমোসিলের অভ্যন্তরে অন্যান্য অঙ্গাণু দেখা যায়। আচ্ছা, ঘাসফড়িং পুষ্টিতন্ত্রকে যদি আমরা ছকের মাধ্যমে দেখাই, তাহলে ঘাসফড়িংয়ের পুষ্টিতন্ত্র অভিযোজিত হয়ে গেছে এবং প্রধানত দুটি অংশে নিয়ে গঠিত, একটা হচ্ছে পৌষ্টিক নালী এবং একটা পৌষ্টিক গ্রন্থি। যাদের পৌষ্টিকতন্ত্র থাকবে তাদেরই পৌষ্টিকতন্ত্রে দুটো জিনিস থাকবে, পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থি। ঘাসফড়িংয়েরও এরকম পৌষ্টিকতন্ত্র আছে, এই জন্য পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি দুই অংশ। পৌষ্টিক গ্রন্থির মধ্যে আছে লালা গ্রন্থি, মেসেন্টনের অন্ত আবরণ এবং হেপাটিক শিকা। লালা গ্রন্থি হচ্ছে প্রধান পৌষ্টিক গ্রন্থি, আর বাকি দুটাও এদের পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে। আর পৌষ্টিক নালী কি আছে? স্টোমোডিয়াম সবার উপরের অংশ, মেসেন্টন মধ্যের অংশ, আর প্রোক্টোডিয়াম শেষের অংশ। স্টোমোডিয়ামের মধ্যে কি থাকবে? মুখছিদ্র থাকবে, গলবিল থাকবে। হ্যাঁ, অনেকে স্টোডিয়ামের মানে শুধু মুখ মনে করে, স্টোমোডিয়াম মানে শুধু মুখ না। হ্যাঁ, ওই যে হাইডার হাইপোস্টোম আর এটার স্টোমোডিয়াম এক জিনিস কিন্তু না। হ্যাঁ, স্টোমা মানে মুখ, ঠিক আছে, কিন্তু স্টোমোডিয়াম এখানে শুধু মুখছিদ্র থাকবে না, মুখছিদ্র থাকবে, গলবিল থাকবে, গ্রাসনালী থাকবে, ক্রপ থাকবে, গিজার থাকবে। আর মেসেন্টরনে সেভাবে ভাগ দেওয়া হয়নি। আর প্রোক্টোডিয়ামে হচ্ছে ইলিয়াম থাকবে, কোলন থাকবে, রেকটাম আর পায়োছিদ্র। এখানে আমাদের যেরকম ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম আছে, এদের ডিউডেনাম, জেজুনাম থাকবে না। ইলিয়াম থাকবে, কোলন থাকবে, রেকটাম থাকবে, পায়োছিদ্র থাকবে। আচ্ছা, আর পৌষ্টিক গ্রন্থির মধ্যে লালা গ্রন্থি, মেসেন্টনের অন্ত আবরণ এবং হেপাটিক শিকা। লালা গ্রন্থি হচ্ছে এদের প্রধান পৌষ্টিক গ্রন্থি, প্রধান পরিপাক গ্রন্থি। আচ্ছা, পৌষ্টিক নালীটা কি? ঘাসফড়িংয়ের পৌষ্টিক নালী ঘাসফড়িংয়ের পৌষ্টিক নালীটা সেটা সরল প্রকৃতির, একবার সোজা, কোনো আঁকা বাঁকা ঝামেলা ঝঞ্ঝট নাই, একদম সোজা সরল। মুখছিদ্র থেকে পায়োছিদ্র পর্যন্ত দেহের মধ্যরেখা বরাবর সোজা নালী হিসেবে বিস্তৃত অবস্থিত। বর্ণনা সুবিধার জন্য পৌষ্টিক নালীকে 3টি অঞ্চলে ভাগ করা যায়, একটা হচ্ছে স্টোমোডিয়াম, একটা হচ্ছে মেসেন্ট্রন, একটা প্রোক্টোডিয়াম। স্টোমোডিয়াম, মেসেন্ট্রন এবং প্রোক্টোডিয়াম, 3টা অংশ। আচ্ছা, স্টোমোডিয়ামটা কি? আমরা জানি স্টোমোডিয়াম হচ্ছে মুখছিদ্র থেকে কত দূর পর্যন্ত? মুখছিদ্র থেকে গিজার্ড পর্যন্ত, মুখছিদ্র, গলবিল, গ্রাসনালী, ক্রপ এবং গিজার্ড। তাহলে স্টোমোডিয়াম অগ্রপৌষ্টিক নালী, তারপরে স্টোমোডিয়াম, মেসেন্টন হচ্ছে মধ্য পৌষ্টিক নালী বা পাকস্থলী, আর প্রোক্টোডিয়াম হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী। আচ্ছা, ঘাসফড়িংয়ের স্টোমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালীর মধ্যে কী থাকে? মুখছিদ্র থেকে গিজার্ড পর্যন্ত বিস্তৃত পৌষ্টিক নালীর প্রথম অংশ। ভ্রূণীয় অ্যাক্টোডার্ম থেকে এটা উদ্ভূত হয়। কোথা থেকে তৈরি হয়? ভ্রূণ এর অ্যাক্টোডার্ম থেকে এটা তৈরি হয়।
এটা মনে রাখতে হবে। এই অংশটির অন্তঃপ্রাচীর কাইটিন নির্মিত শক্ত আবরণে আবৃত। কি নির্মিত? অন্তঃপ্রাচীর কাইটিন নির্মিত। আচ্ছা, এটি প্রধানত নিচে উল্লেখিত অংশ নিয়ে গঠিত। আমরা জানি স্টোমোডিয়ামের মধ্যে ছিল মুখছিদ্র, গলবিল, গ্রাসনালী, ক্রপ। মুখছিদ্র, গলনালী, গ্রাসনালী, ক্রপ এবং গিজার্ড, 5টা অংশ। মুখছিদ্র, গলবিল, গ্রাসনালী, ক্রপ, গিজার্ড। আচ্ছা, মুখছিদ্র কি? এটি প্রাক মৌখিক প্রকোষ্ঠ বা প্রি ওরাল ক্যাভিটি বা সিবেরিয়াম নামক প্রকোষ্ঠের গোড়ায় অবস্থিত। কি প্রকোষ্ঠের গোড়ায় অবস্থিত? সিবেরিয়াম। প্রাক মৌখিক প্রকোষ্ঠ বা প্রি ওরাল ক্যাভিটি বা সিবেরিয়াম নামক প্রকোষ্ঠের গোড়ায় অবস্থিত। ছিদ্র বিশেষ প্রকোষ্ঠটি মুখোপাঙ্গে বেষ্টিত থাকে। মুখোপাঙ্গ, ওই যে ল্যাব্রাম, ম্যাক্সিলা, ম্যান্ডিবুলাম, হাইপোফেনিস, এগুলো দিয়ে বেষ্টিত থাকে। সিবেরিয়ামে খাদ্যবস্তু গৃহীত হয়, মুখছিদ্র পথে খাদ্য প্রবেশ করে। খাদ্য প্রবেশ করলেও কোথায় যাবে? গলবিলে যাবে। মুখের ভিতরে যে অংশটা সেটা হচ্ছে গলবিল বা ফ্যারিংস। মুখছিদ্রটি ছোট নলাকার এবং পেশিবহুল গলবিলে উন্মুক্ত হয়। মুখছিদ্রটি কোথায় উন্মুক্ত হবে? গলবিলে উন্মুক্ত হবে মুখছিদ্রটি। গলবিলে উন্মুক্ত। গলবিলটা হচ্ছে ছোট নলাকার এবং পেশিবহুল গলবিলে উন্মুক্ত হয়। এর মাধ্যমে খাদ্যবস্তু গ্রাসনালীতে প্রবেশ করবে। গ্রাসনালীতে প্রবেশ করে। আচ্ছা, গ্রাসনালীটা কি? গ্রাসনালী হচ্ছে এটি গলবিলের পেছনে সরু, সোজা এবং নলাকার পাতলা প্রাচীর বিশিষ্ট নালী, গ্রাসনালী। এখানে এটার কাজ কি? মুখছিদ্র থেকে খাদ্য বহন করে ক্রপে পৌঁছাবে। ক্রপটা কি? ক্রপটা হচ্ছে খাদ্যবস্তুকে এখানে কিছু সময়ের জন্য জমা রাখবে এবং কিছুটা চূর্ণ হবে। গ্রাসনালী স্ফীত হয়ে মোচাকার থলির মতো এবং পাতলা প্রাচীরযুক্ত ক্রপ গঠন করে। খাদ্যবস্তু কিছু সময়ের জন্য এখানে জমা থাকে। ওই যে ক্রপে খাবারটা জমা থাকে। ওই যে কবুতর, মুরগি, এগুলো আমাদের গলার কাছে যদি আমরা একটু চাপ দিয়ে দেখি তাহলে দেখবো ওখানে খাবার জমা, তার মানে ওটা হচ্ছে ক্রপ। এরকম ঘাসফড়িংয়েরও ক্রপ থাকে। খাদ্যবস্তু কিছু সময়ের জন্য এখানে জমা থাকে। ক্রপের সংকোচন প্রসারণে খাদ্যগুলিটা চূর্ণ হয় এবং লালার এনজাইমের পরিপাকে সূত্রপাত ঘটায়। তো এই ক্রপ মিল অনেক সময় থাকে। তো এই যে কবুতর, তারপরে ঘুঘু, এদের হচ্ছে ক্রপ মিল থাকে। এরা যখন ডিম ফুটে বাচ্চা বের হয়, প্রথম 4-5 দিন বা 5-6 দিন এরা হচ্ছে শুধু ক্রপ মিলই খাওয়ায়, অন্য কোনো কিছু খাওয়ায় না। ক্রপ মিল খাওয়ালে তার মানে কবুতর, ঘুঘু বাচ্চাকে দুধ খাওয়ায়, কিন্তু ক্রপ মিল্ক না, ক্রপ মিল। তরল পদার্থ খাওয়ায়, ওটা দুধের মতন। তাহলে ওরাও কিন্তু দুধের মতন একটা খাওয়ায়, ওটা ক্রপে তৈরি হয়। আচ্ছা, ক্রপের সংকোচন প্রসারণে খাদ্যগুলিটা চূর্ণ হবে এবং লালার এনজাইমের সাথে মিশে পরিপাকের সূচনা হবে। এরপরে আসছে গিজার্ড বা প্রোভেন্ট্রিকুলাস। গিজার্ডের এই অংশটা কি? এটি ক্রপের পরবর্তীতে ত্রিকোণাকার, বেশ শক্ত, পুরু প্রাচীর বিশিষ্ট এবং অন্তঃপ্রাচীরের কাইটিন নির্মিত 6টি দাঁত থাকবে। ঘাসফড়িংয়ের সব কিছু 6টা করে, এই যে পুষ্টিনালীর সব কিছু 6টা করে, 6টা দাঁত, 6টা অনুলম্ব ভাঁজ, দাঁতের পিছনে চুল, 6টি প্যাড। এরপরে হচ্ছে এই যে 6টা এই যে রেকটাল প্যাপিলা, এই যে 6টি অন্তঃপ্রাচীরে 6টি রেকটাল প্যাপিলা, মোটামুটি সবই 6টি, কিন্তু 6 জোড়া। সব 6টি, কিন্তু একটা হচ্ছে 6 জোড়া থাকবে বা 12টা থাকবে। সেটা কি? সেটা হচ্ছে হেপাটিক শিকা। 6 জোড়া থাকবে, এটা একটু মনে রাখতে হবে। হেপাটিক শিকা 6 জোড়া, বাকিগুলো সব 6টা করে। তো গিজার্ড এটি ক্রপের পরবর্তী ত্রিকোণাকার, বেশ শক্ত, পুরু প্রাচীর বিশিষ্ট এবং অন্তঃপ্রাচীর কাইটিন মতো 6টি দাঁত, 6টি অনুলম্ব ভাঁজ নিগঠিত, দাঁতের পিছনে চুল, 6টি প্যাড থাকবে। এর পরের অংশের পিছনের দিকে কপাটেকা থাকে। গিজার্ড দৃঢ় সংকোচন প্রসারণে খাদ্যকে চূর্ণ করে। প্যাডের চুলগুলো খাদ্যকণাকে মেসেন্ট্রনের প্রবেশের সময় ছাঁকনির কাজ করে এবং কপাটিকাগুলো খাদ্যকে বিপরীত দিকে আসতে বাধা দেয়। তার মানে এখানে গিজার্ডটা আমাদের পাকস্থলীর যে কাজটা অনেকটা সেরকম করে। তার মানে এদের গিজার্ডটা এদের পাকস্থলী না, এদের পাকস্থলী হচ্ছে মেসেন্ট্রন।